গ্রস ইনজাস্টিস থেকে রক্ষা পাওয়াই কি সমগ্র ভোটারের আশা চাহিদা? একজন দর্শক জানতে চাইছেন, বলছেন। সত্যি সত্যি মানুষের বিপদ তো বিপদে রয়েছেন মানুষ, যারা বাদ যাচ্ছে নাম, এবং সত্যিকারের যারা ভোটার কোনো কারণে কাগজ দেখাতে পারেননি বা কি কারণে জানি না, বলতে পারবো না, অনেক মানুষ যেভাবে বাদ যাচ্ছেন, তাদের পাশে মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূল কংগ্রেস তাদের পাশে দাঁড়াবে, ট্রাইব্যুনালে যেতে সাহায্য করবেন এবং সমস্তভাবে সাহায্য করবেন। কিন্তু এত মানুষ, এই ট্রাইব্যুনালে যাওয়ার প্রসেসটা ঠিক কি হবে, কতটা কঠিন? অনেকেই বলছেন যে ট্রাইব্যুনাল বছরের পর বছর চলতে থাকে, মানুষের হেনস্থা হতেই থাকে, সেটা কিভাবে হবে, কি বলবেন আপনি? সোফিয়া, একদম প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে যে গোড়াতে আমি যখন বললাম গ্রস ইনজাস্টিস থেকে রক্ষা পাওয়া গেছে, আমি কিন্তু সেটাই বলতে চেয়েছি। আমি কথা বলিনি জাস্টিস হয়েছে, আমি বলতে চেয়েছি একটি বিরাট বড় অবিচার অন্যায় হচ্ছিল, সেটা একটু কমেছে। আমি কিন্তু একথা বলিনি যে ন্যায় বিচার করা হয়েছে সকলের প্রতি, সেটা এখনো বহুদূর সেই যাত্রা। কারণ একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তারা মানুষের ভোটাধিকার হরণ করার কাজে নেমেছে। যার ভূমিকা হওয়া উচিত ছিল মানুষের পক্ষে দাঁড়িয়ে প্রত্যেক ভোটার যাতে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করা, সেই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের প্রণোদনায় ভোটাধিকার হরণ করার কাজে নেমেছে। এই ভয়ঙ্কর ব্যবস্থার মধ্যে, অন্যায় অবিচারের পরিস্থিতির মধ্যে যতখানি অবিচার হচ্ছিল তার থেকে অনেকটা কম অবিচার হয়েছে, গ্রস ইনজাস্টিস থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তার কারণ হচ্ছে জুডিশিয়াল অফিসাররা এই কাজটা করেছেন নির্বাচন কমিশন নিয়ন্ত্রণাধীন অফিসারদের বদলে, এটাই আমি বলতে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে ট্রাইব্যুনালের কথা বললে, ট্রাইব্যুনালের কথা তুমি যেটা বললে, এটা নিয়ে আবিদ সাহেবের মতো আমারও বহু প্রশ্ন আছে। আবিদ সাহেব দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছেন, আমি সাংবাদিকতার সুবাদে এদের খুব কাছ থেকে দেখেছি। ট্রাইব্যুনালে কারা থাকবে? কলকাতা হাইকোর্টে একজন প্রাক্তন প্রধান বিচারপতি আর 19 জন হাইকোর্টের বিচারপতির নাম দেওয়া হয়েছে। একজন হাইকোর্টের বিচারপতির জেলাতে একটা অফিস তৈরি করা, তারপরে কিন্তু তিনি কাজ করবে। হাইকোর্টের বিচারপতি যিনি ছিলেন তাকে কিন্তু ডিএম গিয়ে বলতে পারবে না, ওই মশাই আপনি ওই ঘরটা আপনার দিয়ে দিচ্ছি, ঘরে বসে আপনি কাজ করতে শুরু করুন। তো কোনোদিন বলতে পারবেন না। কোনো আইএএস আইপিএস অফিসার হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে বলতে পারবেন না, আপনার জন্য ঘরটা দিয়ে দিচ্ছি, ওখানে বসে আপনি কাজ শুরু করুন। তো হাইকোর্টে বিচারপতিদের উপযুক্ত একটা অফিস তৈরি করতে হবে, তাদের একটা প্রত্যেকের সেক্রেটারিয়েট লাগে, তারা কেউ নিজের হাতে কোনো কাগজপত্র নাড়াচাড়া কোনোদিন করেননি, বিচারপতি হওয়ার পরে সেই সমস্ত ব্যবস্থাপনা একটা প্রশাসনিক কাজ। সেগুলো কে করবে, কিভাবে করবে, কখন করবে আমরা এখনো জানি না। আমি সফি একটা দর্শকদের একটা ছোট্ট জিনিস মনে করাতে চাই। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, কলকাতা হাইকোর্টে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ হওয়ার কথা ছিল। 30 বছর লেগেছে এটা চালু করতে, 30 ইয়ার্স। বিচারপতিদের উপযুক্ত জায়গা আছে কিনা, আদালত কক্ষ ঠিকঠাক হয়েছে কিনা, 30 বছর লেগেছে। হাইকোর্টের বিচারপতি গিয়ে ট্রাইব্যুনাল করবেন, এটা মুখে বলে দেওয়া খুব সহজ, শুনতেও খুব ভালো লাগে। তারা কাজ, আমি বলছি না কিন্তু যখন শুরু করবে তারা কিন্তু যেভাবে কাজ করে সেভাবেই করবেন। তাদের দ্বারা কোনো অবিচার হবে, অনাচার হবে, এটা কিন্তু একেবারেই মনে করি না। তারা নিশ্চয়ই তাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে প্রত্যেকটা মানুষকে জাস্টিস দেবেন। তো জাস্টিস দেওয়াটা ওই রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির মতো আজকে দিলাম, এই মুহূর্তে দিলাম, হুট করে করে দিলাম, এভাবে হয় না। আমরা দেখেছি জুডিশিয়াল অফিসাররা, যারা নিম্ন আদালতের বিচারক, তারাই যথেষ্ট সময় নিয়েছেন। তারা সাইন করতে একটা সময় অস্বীকার করছিলেন, তারা যেভাবে কাজ করতে অভ্যস্ত তারা কাগজে সই করতে চাইছিলেন, এইভাবে তারা কাজ করতে অভ্যস্ত। সুতরাং ট্রাইব্যুনালের ব্যাপারটা, ট্রাইব্যুনালে গিয়ে কোনো ভোটার এই ভোটে ভোট দিতে পারবেন এরকম আমার খুব মনে হচ্ছে না। হয় খুব ভালো, কিন্তু আমার মনে হচ্ছে না। অমিত সাহেব আরো ভালো বলতে পারবেন, তার প্রত্যক্ষ আরেকটা কথা বলে শেষ করি। আর কপিল কৃষ্ণবাবু যে কথা বললেন যে অনেকে এই কথা ভেবেছিল যে আমার তো একটা ওটা পা কাটা গেছে, তাতে কি হয়েছে, প্রতিবেশীর তো একটা আঙুল কাটা গেছে, তাতেই আমি খুব খুশি।
এই ভাবনাটা আমাদের দেশের রাজনীতির মধ্যে খুব বড় আকারে ঢোকানো হয়েছে ঠিক। এবং তাতে একটা বিরাট বড় সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশটা এই হয়েছে যে আমরা এটাকে নর্ম বলে ভাবতে শুরু করেছি, এটাকে স্বাভাবিক বলে আমরা ভাবতে শুরু করেছি। আত্মঘাতী বাঙালি বলে ইন্দ্রচন্দ্র চৌধুরী একটা বই লিখেছেন, অনেকে হয়তো সেটা পড়েছেন। হুম। আত্মঘাতী রাজনীতির চূড়ান্ত উদাহরণ মতুয়া সম্প্রদায়ের নেতা, কয়েকজন নেতা দেখিয়েছেন। তাদের মধ্যে আমি বারবার একজনের নাম করি, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর। আমি আবারও বলছি, এই ভাষাতেই বলছি, এত বড় নির্বোধ অশিক্ষিত মানুষ কি করে কেন্দ্রীয় মন্ত্রী হন আমি জানি না। তিনি নিজে একসময় বলেছিলেন আমি সিএ তে অ্যাপ্লাই করব, যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দেশের নির্বাচনে দাঁড়িয়েছেন, জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তারপর তিনি বলেছেন আমি ঘোষণা করবো আমি দেশের নাগরিক। তার পাসপোর্ট আছে, অস্ট্রেলিয়াতে নাকি লেখাপড়া করেছে অবশ্যই আমি জানি। তাদেরই পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল, ঠিক আছে 1 লক্ষ মতুয়ার নাম তো বাদ গেল, তার বদলে কিন্তু অনেক ঘুষ বইছে, অনেক অনুপ্রবেশকারীর নাম বাদ গেল, পরের বার আমরা ভোট দেবো। আমরা বারবার একই কথা বলেছি, আমি আজকে একই কথা বলছি সুফিয়া, একজন নাগরিকের অধিকার নেগোশিয়েবল নয়। তুমি আমার অধিকার কেড়ে নিলে, তার বদলে অনেকটা ভালো কাজ করলে, বহু মানুষকে প্রাণদান করলে, এটা আমার পক্ষে জাস্টিস হলো না। ন্যায় বিচার তাকে বলেন। এই আসল ভাবনাটা, এই বেসিক বুনিয়াদী ভাবনাটা মতুয়া সম্প্রদায় নেতাদের মাথায় ছিল না। তার ফল ভোগ করছেন আজকে ওই সম্প্রদায়ের ওই ভাবনার অনুগামী বহু মানুষ, যেটা কবির কৃষ্ণবাবু বললেন। মুখ্যমন্ত্রী যেমন দেখছিলাম যে বলছিলেন যে এই যে ধরনের ষড়যন্ত্র চলছে এবং এই যে ঘটনা, অন্যান্য রাজনৈতিক দলের কাছেও তিনি আহ্বান জানালেন যে একজোট হয়ে এই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার কথা বললেন। আমরা সিপিএম এবং কংগ্রেসের মুখেও একাধিকবার শুনেছি, তারা বলেছেন একজন বৈধ ভোটারকে বাদ দিয়েও নির্বাচন হবে না। কি মনে হয় আপনার, যে আমরা কি একজোট হয়ে একটা লড়াই দেখতে পারি? সেরকম অভিজ্ঞতা কি আমাদের হবে? না, তা হবে না। উনি বলেছেন কারণ উনি ভোটে জেতার জন্য বলেছেন, উনি চান যে অন্য দলের ভোটাররা তাকে ভোট দিন। তা কেন দিতে যাবে? সে তো বিজেপিও তো এবার বারবার প্রথম থেকেই বলে আসছে যে এইবারটা অন্তত শ্রমিক ভট্টাচার্য তো বলছেনই যে বিজেপি রাজ্য সভাপতি, এইবারটা বামপন্থী ভোটারদের উদ্দেশ্যে বিশেষ করে বলছেন তিনি যে এইবারটা মতাদর্শ ইত্যাদি বলে গিয়ে তৃণমূলকে হারানোর জন্য আমাদের সঙ্গে। ভোটের লড়াইটি সম্পূর্ণ আলাদা না, ভোটের লড়াইতে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই জন্য ভোট পিছানোরও কোনো কারণ আমি দেখছি না, কারণ ভোট হয়ে গিয়েছে। বলছে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে আমরা যাচ্ছি হয়তো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে 23 এবং 29 তারিখে ভোট হয়ে যাবে যেরকম হওয়ার কথা, এবং তার ফলাফল কি হবে সেটা আমরা দেখবো। সেটি আমি আজকের অনুষ্ঠান আলোচনা করার কোনো জায়গা নয়, কিন্তু ভোট আমার ধারণা যথাসময়ে হয়ে যাবে এবং যেভাবে ভোট দেওয়ার কথা এখনো পর্যন্ত ভেবেছেন সেভাবেই ভোট দেবে। ফলাফল কি হবে তা আমরা দেখবো।